পাত্র হিসেবে যখন কলেজের রাগী টিচার আরহাম স্যারকে দেখলাম, তখন বুকের ভেতর ধক করে উঠল। এই স্যারের কারণে আমার লেখাপড়ার ১২টা বেজে গেছে। আমাদের কলেজে একটা কথা খুব বিখ্যাত ছিল, পৃথিবীর সবচেয়ে কঠিন ৩টা জিনিস হলো গণিতের সূত্র মুখস্থ করা, সোমবার সকালে ঘুম থেকে ওঠা, আর আরহাম স্যারের ক্লাসে দেরি করে ঢোকা। আরহাম তালুকদার কলেজের সবচেয়ে কম বয়সী লেকচারার, বয়স মাত্র ৩০, লম্বা সুদর্শন, সবসময় ইস্ত্রি করা শার্ট, হাতে ঘড়ি, চোখে কালো ফ্রেমের চশমা। কলেজের অর্ধেক মেয়েই তাকে ক্রাশ বলতো, কিন্তু আমার কাছে উনি ছিলেন একটা জ্বলন্ত দুর্যোগ, ঘূর্ণিঝড়, সুনামি। কারণ হলো স্যার আমাকে দেখলেই যেন নতুন নতুন শাস্তি আবিষ্কার করতেন। একদিন ৫ মিনিট দেরি করেছিলাম, ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকুন। আরেকদিন আইডি কার্ড আনতে ভুলে গিয়েছিলাম। আর সেদিন পুরো ক্লাস শেষ না হওয়া পর্যন্ত লাইব্রেরিতে বসে নিয়মাবলী লিখবেন। অন্য একদিন মোবাইল সাইলেন্ট করতে ভুলে গিয়েছিলাম, ১০০ বার লিখবেন, ক্লাসে মোবাইল ব্যবহার করব না। আমি রাগে ফুঁসতে ফুঁসতে খাতায় লিখলাম, ক্লাসে মোবাইল ব্যবহার করব না। কিন্তু আরহাম স্যারও আর শাস্তি দিতেন না। ক্লাস শেষে বান্ধবী মিথিলা খাতা দেখে হেসে গড়াগড়ি, তুই না একদিন নিশ্চিত স্যারের হাতে ধরা খাবি। আমি গম্ভীর মুখে বললাম, একদিন আমি এই রাগী স্যারকে এমন হাসাবো উনি নিজেই অবাক হয়ে যাবেন। পাশ থেকে তিথি বলল, হাসাবি? আগে নিজে পাস কর। আমরা সবাই হেসে উঠলাম। প্রতিদিন টিফিন টাইমে আমাদের আলোচনার প্রধান বিষয় ছিল আরহাম স্যার। আজ স্যার কয়েকজনকে ক্লাস থেকে বের করে দিলেন। আজ স্যার হাসলো। স্যারের কি গার্লফ্রেন্ড আছে? মিথিলা বলতো, আচ্ছা, এত সুন্দর মানুষটা সারাক্ষণ এমন রাগী থাকে কিভাবে? আমি সঙ্গে সঙ্গে বলতাম, উনার জন্মই হয়েছে মানুষকে বকা দেওয়ার জন্য আর শাস্তি দেবার জন্য। একদিন ক্যান্টিনে বসে আমরা স্যারকে নিয়ে নকল করছিলাম। আমি চশমা পরে গম্ভীর মুখ বানিয়ে বললাম, স্টুডেন্ট মানে শৃঙ্খলা, শৃঙ্খলা না থাকলে ভবিষ্যৎ অন্ধকার। সবাই হো হো করে হেসে উঠল। ঠিক তখনই পেছন থেকে পরিচিত গম্ভীর কণ্ঠ ভেসে এলো, তাহলে ভবিষ্যৎ আলোকিত করার জন্য সবাই ১০ পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট জমা দেবেন। আমরা ধীরে ধীরে পিছনে তাকালাম। আরহাম স্যার কখন যে আমাদের পিছনে এসে দাঁড়িয়েছিলেন কেউ টেরই পায়নি। মিথিলা আর তিথি আমাকে আঙুল দেখিয়ে বলল, সব তোর জন্য। আমি মনে মনে বললাম, হাই আল্লাহ, এবার মনে হয় আমার কলেজ জীবনটাই শেষ। ভাবতেই বুকের ভেতরটা হু হু করে উঠছে। আমার একদিন স্বপ্ন ছিল বিয়ের পর বাচ্চা কাচ্চা নিয়ে কলেজ যাব। এইবার মনে হয় আমার সেই স্বপ্ন আর পূরণ হবে না। কিন্তু কখনো জানতাম না এই রাগী স্যারই একদিন আমার জীবনের পাত্র হয়ে আমাদের ড্রয়িং রুমে বসে থাকবেন। আরহাম স্যারকে প্রথম দেখেই কেউ বুঝতে পারতো না তার বয়স মাত্র ৩০। সব সময় সাদা শার্ট, কালো প্যান্ট, হাতে ঘড়ি, চোখে পাতলা ফ্রেমের চশমা, মুখে হাসি বলতে কিছুই ছিল না। কলেজে গুজব ছিল উনি নাকি আগে বিদেশে পড়াশোনা করতেন। বাবার মৃত্যুর পর পরিবারের দায়িত্ব কাঁধে নিয়ে দেশে ফিরে এসে লেকচারার হিসেবে যোগ দেন। তারপর থেকে পড়াশোনার ব্যাপারে একটুও ছাড় দিতেন না। সিনিয়ররা বলতো, আরহাম স্যারের ক্লাসে ঘুমালে শেষ, পুরো পিরিয়ড দাঁড়িয়ে থাকতে হবে। আবার কেউ কেউ বলতো, স্যারের সামনে মিথ্যা বলা মানে নিজের কবর নিজে খোঁড়া। আমি এইসব শুনে হেসেছিলাম। তারপর প্রথম দিনেই বুঝেছিলাম মানুষগুলো একটুও বাড়িয়ে বলেনি। কলেজে যোগ দেওয়ার দ্বিতীয় সপ্তাহে আমি ৫ মিনিট দেরি করে ক্লাসে ঢুকেছিলাম। স্যার বই থেকে চোখ না তুলেই বললেন, বাইরে দাঁড়ান। আমি ভেবেছিলাম স্যার হয়তো বা ৫ মিনিট পর ডাকবেন, কিন্তু পুরো ক্লাসটাই বাইরে দাঁড়িয়ে কাটাতে হয়েছিল। একদিকে বন্ধুরা জানালা দিয়ে মুখ বের করে হাসছিল। ক্লাস শেষে তিথি বলেছিল, কিরে নতুন ফ্যাশন নাকি, আজকাল বাইরে দাঁড়িয়ে ক্লাস করছিস যে? আমি রাগে বলেছিলাম, আমি একদিন না একদিন এই রাগী স্যারকে নাচাবো। তারপর থেকে আমাদের বান্ধবীদের আড্ডার প্রধান বিষয় ছিল আরহাম স্যার। ক্যান্টিনে বসে সবাই মিলে স্যারের নাম দিয়েছিলাম আইসবার্গ স্যার। আমি বললাম, কারণ ওনার মুখে কোনো এক্সপ্রেশনই নেই। মৌ হেসে বলল, না, উনি রোবট। রাতে চার্জ দিলে সকালে
কলেজে আসে। সবাই হো হো করে হেসে উঠলাম। একদিন তো আমরা বাজিও ধরেছিলাম যে আরহাম স্যারের মুখে হাসি ফোটাতে পারবে তাকে সবাই 1 সপ্তাহ ফুচকা খাওয়াবে। আমি খুব সাহস করে স্যারের সামনে গিয়ে বলেছিলাম, স্যার, আপনি যদি একবার হাসেন, সমুদ্রের পানি তো আর কমে যাবে না। স্যার কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থেকে বলেছিলেন, আগামীকাল 10 পৃষ্ঠার অ্যাসাইনমেন্ট জমা দেবেন, আর যেহেতু রসিকতা করার সময় আছে, অতিরিক্ত 5 পৃষ্ঠা লিখবেন। সেদিন পুরো কলেজে আমার নাম হয়ে গিয়েছিল 15 পৃষ্ঠার ইনায়া। বন্ধুরা আমাকে দেখলেই বলতো, স্যারের সঙ্গে আর মজা করবি? আমি মুখ বাঁকিয়ে বলতাম, এই লোককে বিয়ে তো দূরের কথা, এমন মানুষকে কেউ জামাই হিসাবেও চাইবে না। কিন্তু ভাগ্যের চাবিটা যে সবচেয়ে অদ্ভুত। আর সেই আরহাম স্যারই আমার সামনে বসে আছেন, তাও আবার আমার পাত্র হয়ে। আর আমি শুধু মনে মনে একটাই কথা ভাবছি, হে আল্লাহ, কলেজের সব শাস্তির হিসেব কি এবার সারা জীবন একসাথে দিতে হবে? বারান্দা থেকে ড্রয়িং রুমে ফিরে আসতেই দুই পরিবারের সবার চোখ আমাদের ওপর। খালামণি মুচকি হেসে বললেন, কি হলো, দুজনের কথা শেষ? আমার মুখটা এমনি লাল হয়ে আছে যে আয়নায় দেখলেও নিজেকে চিনতাম না। আমি মাথা নিচু করে বসে পড়লাম। অন্যদিকে আরহাম স্যার আগের মতোই শান্ত। মনে হচ্ছিল এই মানুষটার লজ্জা বলে কিছু নেই। হঠাৎ মা বললেন, ইনায়া, চা দে মা। আমার বুক ধড়ফড় করে উঠল। আমি কাপা হাতে ট্রে নিয়ে স্যারের সামনে দাঁড়ালাম। ঠিক তখনই হাত ফসকে কাপটা কাত হয়ে গেল। গরম চা সোজা আরহাম স্যারের পিঙ্ক কালারের শার্টে। আমি ভয়ে প্রায় কেঁদে ফেললাম। স স স সরি স্যার। কথাটা মুখ থেকে বের হতেই সবাই আমার দিকে তাকিয়ে রইল। স্যারের মা অবাক হয়ে বললেন, এখনও স্যার ডাকবে? আমি লজ্জায় মাটির সঙ্গে মিশে যেতে চাইলাম। আরহাম স্যার ঠোঁট চেপে হাসি লুকিয়ে বললেন, অভ্যাস বদলাতে একটু সময় লাগবে মা। আমি টিস্যু দিয়ে শার্ট মুছতে গিয়ে এইবার আরও বিপদ করে বসলাম। টিস্যুর বদলে ভুল করে টেবিলে রাখা মিষ্টির শিরা মাখানো ন্যাপি তুলে নিয়েছি। শার্ট আরও নোংরা হয়ে গেল। আমার বান্ধবীরা যদি আজকের দৃশ্য দেখত, তাহলে সারা জীবন আমাকে নিয়ে হাসত। ঠিক তখনই আমার ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল, নীলা কলিং। আমি তাড়াতাড়ি ফোন কেটে দিলাম। 10 সেকেন্ড পর আবার কল। আবার কেটে দিলাম। না জানি আজকে ফোন সাইলেন্ট না করার অপরাধে আমাকে আবার কোন শাস্তি পেতে হয়। তৃতীয়বার ভিডিও কল। আমি বিরক্ত হয়ে রিসিভ করতেই ওপাশ থেকে নীলার চিৎকার, কী রে, রাগী স্যার কি তোকে ফেল করিয়ে দিল নাকি বিয়েই করে ফেললো? ড্রয়িং রুম একদম চুপ। আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। মনে হয় এই মুহূর্তে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। ধীরে ধীরে মাথা তুলে দেখি আরহাম স্যার আমার দিকেই তাকিয়ে আছেন। তার ঠোঁটের কোণে চাপা হাসি। আমি তাড়াহুড়ো করে ফোনটা কেটে দিলাম। বাড়ির সবাই হাসি চেপে রেখেছে। আর আমি মনে মনে বলছি, হে আল্লাহ, পৃথিবী যদি এখনই 2 ভাগ হয়ে যেত, আমি সোজা ভিতরে ঢুকে যেতাম। বাড়ি থেকে বের হওয়ার আগে আরহাম স্যার দরজার কাছে এসে আসতে বললেন, মিস ইনায়া। আমি ভয়ে তাকালাম। আপনার বান্ধবীকে বলবেন, আমি কাউকে ফেল করাই না। যারা পড়ে না, শুধু তাদের নাম্বার কমে যায়। আমি অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলাম। তারপর তিনি মুচকি হেসে গাড়িতে উঠে চলে গেলেন। আমি জীবনে প্রথমবার বুঝলাম, রাগী স্যার হাসলে তাকে ভয়ঙ্কর নয়, ভীষণ সুন্দর লাগে। আর সেই হাসিটাই আমার মাথা আরও বেশি ঘুরিয়ে দিল। আরহাম স্যার চলে যাওয়ার পর আমি দরজা বন্ধ করে সোজা নিজের রুমে ঢুকে গেলাম। বিছানায় মুখ গুজে শুয়ে আছি। ঠিক তখনই ফোনটা আবার বেজে উঠল। বন্ধুরা সবাই গ্রুপে ভিডিও কল করছে। রিসিভ করতেই ওপাশ থেকে একসাথে নীলা, মৌ আর তিথির চিৎকার, কিরে, আমাদের কলেজের রাগী স্যার নাকি তোর পাত্র? আমি দীর্ঘ শ্বাস ফেলে বললাম, হ্যাঁ রে, আমার কপালটাই খারাপ। কিন্তু তোদের কে বলল? নীলা বলল, তোর কাজিন বলেছে। মৌ হেসে গড়াগড়ি খেতে খেতে বলল, ভাবতে পারছিস যে স্যার তোকে ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখতো, সেই স্যারই এখন সারা জীবন তোর পাশে দাঁড়াবে। তিথি যোগ করলো, বিয়ের পর যদি দেরি করে ঘুম থেকে উঠিস, উনি কি বলবেন?
মিস ইনায়া 10 মিনিট লেট, আজ নাস্তা বন্ধ। সবাই একসাথে হো হো করে হেসে উঠল। আমি মুখ ফুলিয়ে বললাম, এই তোরা আমার বন্ধু না শত্রু? নীলা দুষ্টুমি করে বলল, এখন কি আমরা তোকে ম্যাম বলে ডাকবো নাকি? আমি রাগ দেখিয়ে বললাম, নীলার বাচ্চা, তোকে সামনে পাইলে কিন্তু তোর খবর আছে। সবাই আবার হো হো করে হেসে উঠল, আর আমি ফোনটা কেটে দিয়ে বিছানায় শুয়ে পড়লাম। বারবার চোখের সামনে ভেসে উঠছে আরহাম স্যারের সেই চাপা হাসি। যে মানুষটাকে এতদিন শুধু ভয় পেয়েছি, আজ তার হাসিটাই কেন যেন বারবার মনে পড়ছে। বিছানায় শুয়ে শুয়ে আজকের দিনটার কথা মনে করে হাসছি। ঠিক তখনই আমার ফোনে একটা মেসেজ এলো, অচেনা নাম্বার। ব্রু কুঁচকে মেসেজটা খুলতেই বুক ধক করে উঠল। মেসেজে লেখা, মিস ইনায়া, মিস ইনায়া, আগামীকাল বিকেল 5টায় আপনাদের সিদ্ধান্ত জানাবো। আর হ্যাঁ, ফোন সবসময় সাইলেন্ট রাখার চেষ্টা করুন। মেসেজের নিচে কোনো নাম ছিল না, কিন্তু নাম না থাকলেও আমি বুঝে গেছি মেসেজটা কে পাঠিয়েছে। আমার ঠোঁট শুকিয়ে এলো। রাগী স্যার কি তাহলে আমার নাম্বারও জোগাড় করে ফেলেছেন? মেসেজটা পড়ে আমি কয়েক সেকেন্ড স্থির হয়ে বসে রইলাম। তারপর বিছানা থেকে লাফ দিয়ে উঠে চিৎকার করে বললাম, আরহাম স্যার আমার নাম্বার পেলেন কোথায়? এত জোরে চিৎকার করলাম, পুরো বাসা কেঁপে উঠল। মানুষ হয়তো মনে করবে কোথাও আগুন লেগেছে, আর না হয় ইনাইয়া পাগল হয়ে গেছে। আমার চিৎকারে পাশের রুম থেকে আম্মু আর ভাবি দৌড়ে এলেন। আম্মু বললেন, কি হয়েছে মা, ভূত দেখেছিস? আবার ভাবি বললেন, এত জোরে চিৎকার করছো কেন? নিশ্চয় আবার তেলাপোকা দেখেছ? আমি এইবার আরও জোরে চিৎকার দিয়ে বললাম, তোমরা বউ শাশুড়ি মিলে কি শুরু করেছো? আমাকে তো কথা বলার সুযোগ দিবা। আম্মু বললেন, বল কি হয়েছে? আমি ফোনটা বুকের কাছে চেপে ধরে বললাম, তেলাপোকার থেকেও ভয়ঙ্কর। আম্মু ভয় পেয়ে বললেন, কি হয়েছে? আমি ফোনটা এগিয়ে দিয়ে বললাম, আরহাম স্যার আমাকে মেসেজ দিয়েছেন। ভাবি ফোনটা হাত থেকে নিয়ে মেসেজটা পড়ে আমার দিকে তাকিয়ে বললেন, এতে ভয় পাওয়ার কি আছে? উনি তোমাকে বিয়ে করতে চাইছেন। আমি হতবাক হয়ে বললাম, ভাবি উনি আমার শিক্ষক ছিলেন। শিক্ষক? এইবার আম্মু বললেন, ছিলেন, এখন তো আর তোর শিক্ষক থাকবেন না। ভাবি বলল, বাড়িতে স্বামী আর কলেজে শিক্ষক, ভালোই তো। আমি চোখ বড় বড় করে তাকালাম। ভাবি, উনি যদি বিয়ের পরেও আমাকে শাস্তি দেন? আম্মু মুচকি হেসে বললেন, তাহলে সংসারে শান্তি থাকবে। আমি অবাক হয়ে বললাম, কিভাবে? তুই কথা শুনবি, উনি রাগ করবেন না। আমি মুখ বাঁকিয়ে বললাম, আম্মু, আপনি কি আমার মা নাকি ওনার পক্ষের উকিল? আম্মু হেসে চলে গেলেন। ভাবি বলল, ইনাইয়া, বিয়ের পর এইভাবে চিৎকার করবে না কিন্তু। আমি কিছু বলার আগেই উনি চলে গেলেন। আর আমি আবার মেসেজটার দিকে তাকালাম। ফোন সবসময় সাইলেন্ট রাখার অভ্যাস করুন। কি আশ্চর্য, বিয়ের আগেই শাসন শুরু। আমি সঙ্গে সঙ্গে রিপ্লাই লিখলাম, স্যার, আপনি কি এখনও আমার শিক্ষক আছেন? মেসেজটা টাইপ করে অনেকক্ষণ স্ক্রিনে তাকিয়ে রইলাম। তারপর সাহস করে সেন্ড করে দিলাম। মেসেজটা যাওয়ার সঙ্গে সঙ্গেই বুক ধড়ফড় করতে লাগলো। 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, কোনো রিপ্লাই নেই। আমিও বিরক্ত হয়ে ফোনটা পাশে রেখে দিলাম। ঠিক তখনই মেসেজের শব্দ হলো। আমি এমনভাবে ফোনটা হাতে নিলাম যেন পরীক্ষার রেজাল্ট দেখতে যাচ্ছি। রিপ্লাই এসেছে, না। আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম। শুধু না। আমি আবার লিখলাম, তাহলে এত শাসন করছেন কেন? এবার রিপ্লাই আসতে একটু কম সময় লাগলো। অভ্যাস। আমি ঠোঁট কামড়ে হাসি আটকানোর চেষ্টা করলাম। তারপর লিখলাম, অভ্যাস বদলাতে একটু সময় লাগে স্যার। মেসেজ পাঠিয়ে আমি নিজেই চমকে গেলাম। ওপাশ থেকে আর কোনো রিপ্লাই এলো না। আমি ভাবলাম হয়তো স্যার রেগে গেছেন। কিন্তু কয়েক মিনিট পর একটা মেসেজ এলো, আপনারও? আমি ব্রু কুঁচকে তাকিয়ে রইলাম। আমার আবার কি অভ্যাস? আমি সঙ্গে সঙ্গে আবার মেসেজ করলাম। কিছুক্ষণ পর রিপ্লাই এলো, ওই যে আমাকে স্যার ডাকার অভ্যাস। আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। আমি জানি না কেন হঠাৎ মুখটা গরম হয়ে গেল। ফোনটা বিছানায় ছুঁড়ে দিয়ে নিজেকেই বললাম, ধুর, লোকটা কি ইচ্ছে করে আমাকে লজ্জায় ফেলে? ঠিক তখনই ফোনে আবার মেসেজ এলো, আর একটা কথা,
আমি সঙ্গে সঙ্গে ফোনটা হাতে নিলাম। জি, ওপাশ থেকে উত্তর এলো, আগামীকাল বিকাল ৫টায় আপনার সিদ্ধান্ত জানাবো। আমি চোখ বড় বড় করে তাকিয়ে রইলাম। তারপর লিখলাম, আপনি কি ধরে নিয়েছেন আমি আপনাকে হ্যাঁ বলবো? কয়েক সেকেন্ড পর রিপ্লাই এলো, না। আমি একটু অবাক হলাম। তাহলে? এবার বেশ কিছুক্ষণ কোনো উত্তর এলো না। আমি ভাবলাম হয়তো উনি আর রিপ্লাই করবেন না। ঠিক তখনই মেসেজ এলো, আপনি না বললেও আমি আপনার সিদ্ধান্ত মেনে নেব। আমি চুপ করে গেলাম। কেন জানি কথাটা পড়ে বুকের ভেতরটা ভারী হয়ে এলো। এতদিন যাকে আমি শুধু রাগী, কঠিন আর ভয়ঙ্কর মানুষ হিসেবে চিনেছি, সে মানুষটা কি আসলে এমন? আমার সিদ্ধান্তকে এতটা গুরুত্ব দিচ্ছেন? আমি ফোনের দিকে তাকিয়ে রইলাম। তারপর খুব ধীরে লিখলাম, আপনি কি সত্যিই আমার সিদ্ধান্ত মেনে নেবেন? এবার উত্তর আসতে সময় লাগলো না। অবশ্যই। বিয়ে কারো ওপর চাপিয়ে দেওয়ার বিষয় নয়। মেসেজটা পড়ে আমি আর কোনো উত্তর দিতে পারলাম না। সেদিন রাতে প্রথমবার আরহাম স্যারকে নিয়ে আমার মনে একটা নতুন প্রশ্ন জাগলো। মানুষটা কি সত্যিই এতটা রাগী, নাকি তার রাগের আড়ালে অন্য কোনো মানুষ লুকিয়ে আছে? পরের দিন সকালে ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ ছিল ফোন দেখা। কোনো মেসেজ নেই। আমি অকারণেই মন খারাপ করে ফোনটা পাশে রেখে দিলাম। তারপর নিজেকেই ধমক দিলাম, দূর, আমি কেন ওনার মেসেজের জন্য অপেক্ষা করছি? আমার তো ওনাকে পছন্দই না, একদম না, কোনোভাবেই না। ঠিক তখনই আয়নায় নিজের মুখ দেখে থমকে গেলাম। ঠোঁটের কোণে হাসি। আমি সঙ্গে সঙ্গে হাসি বন্ধ করে দিলাম। না, আমি পাগল হয়ে যাচ্ছি। নাস্তার টেবিলে বসতেই আম্মু বললেন, আজ বিকেলে আরহামদের পরিবার আসবে। আমার হাত থেকে চামচ প্রায় পড়ে যাচ্ছিল। আবার? আবার মানে? কালই তো এসেছিল। কাল এসেছিল পরিচয়ের জন্য। আজ সিদ্ধান্ত জানাতে আসবে। আমি চুপ করে গেলাম। আমার বুকের ভেতরটা কেমন অদ্ভুতভাবে ধুকপুক করতে লাগলো। আম্মু আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, কি ভাবছিস? আমি গম্ভীর মুখে বললাম, ভাবছি উনাকে না বললে উনি কি আমাকে আর কখনো ক্লাসে ঢুকতে দেবেন? আম্মু হেসে ফেললেন। এর মধ্যে ভাবি একগাল হেসে বললেন, বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করলে উনি তোমাকে ক্লাসে ঢুকতে দেবেন না? আমি মাথা নেড়ে বললাম, হতে পারে, উনি পারেন। আম্মু মাথায় হাত দিয়ে বললেন, তুই সত্যিই একটা পাগল। বিকেল 5টার আগেই আমি ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলাম। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকালাম। একবার শাড়ি ঠিক করছি, একবার চুল ঠিক করছি। তারপর নিজেকেই বলছি, আমি তো শুধু সিদ্ধান্ত জানাবো, সাজগোজের কি আছে। কিন্তু 5 মিনিট পর আবার লিপস্টিক লাগালাম। নিজের ওপরই রাগ হচ্ছিল। ইনাইয়া, তুই কি সত্যিই পাগল হয়ে গেছিস? ঠিক তখনই নিচ থেকে মিথিলার ফোন এলো। আমি রিসিভ করতেই ও বলল, কিরে, আজ কি রাগী স্যারকে হ্যাঁ বলবি? জানি না। ওপাশ থেকে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর মিথিলা চিৎকার করে বলল, কি বললি? তুই জানিস না? হ্যাঁ। মানে? আমি বিছানায় বসে বললাম, জানি না। মানুষটা যতটা ভেবেছিলাম ততটা খারাপ না। মিথিলা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, ও, ব্যাপারটা তাহলে সিরিয়াস? কি সিরিয়াস? তুই রাগী স্যারের প্রেমে পড়ে যাচ্ছিস? আমি সঙ্গে সঙ্গে চিৎকার করে বললাম, চুপ কর। কেন? সত্যি কথা শুনলে রাগ লাগে? আমি ওনাকে পছন্দ করি না। মিথিলা আবার বলল, ইনাইয়া, সাবধান। ক্রাশ থেকে কাবিন হতে বেশি সময় লাগে না। আমি বিরক্ত হয়ে বললাম, তোকে সামনে পেলেই সত্যিই মারব। মিথিলা হাসতে হাসতে বলল, আগে বিয়েটা হোক, তারপর আমাদের দাওয়াত দিস। আমি ফোন কেটে দিলাম। ঠিক তখনই নিচে গাড়ির শব্দ হলো। আমার বুকটা ধক করে উঠল। আরহাম স্যার এসেছে। আমি জানি না কেন হঠাৎ আয়নার সামনে দাঁড়িয়ে নিজের শাড়িটা আবার ঠিক করে নিলাম। তারপর নিজেই নিজেকে বললাম, ইনাইয়া, শান্ত হ। উনি শুধু একজন মানুষ। কিন্তু নিচে গিয়ে যখন দরজার কাছে দাঁড়ালাম, তখন বুঝলাম আমার জন্য আরহাম স্যার শুধু একজন মানুষ নন। কারণ তার চোখের দিকে তাকাতেই আমার সমস্ত সাহস কোথায় যেন হারিয়ে গেল। আরহাম স্যার আজ সাদা শার্ট পরে এসেছেন। চোখে সেই কালো ফ্রেমের চশমা, মুখে আগের মতোই গম্ভীর ভাব। কিন্তু আমাকে দেখেই ওনার ঠোঁটের কোণে খুব হালকা একটা হাসি ফুটে উঠল।
আমার বুকের ভেতরটা কেমন যেন থেমে গেল। হঠাৎ মনে হলো, এই মানুষটার হাসি যদি প্রতিদিন দেখতে হয়, তাহলে কি সত্যি তাকে না বলা সম্ভব? আমি কিছু বলার আগেই আরহাম স্যার আমার পাশ দিয়ে হেঁটে ড্রয়িং রুমে চলে গেলেন। আমি পাথরের মতো দাঁড়িয়ে রইলাম। পেছন থেকে মিথিলার কণ্ঠ যেন কানে বাজল, ক্রাশ থেকে কাবিন হতে বেশি সময় লাগে না। আমি ধীরে ধীরে ড্রয়িং রুমে ঢুকলাম। সবাই বসে আছে, আরহাম স্যারও। ভাবি আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বললেন, ইনাইয়া, আজ তোমার সিদ্ধান্তটা জানাবে তো বোন? সবাই আমার দিকে তাকালো। আমি ধীরে ধীরে আরহাম স্যারের দিকে তাকালাম। তিনি শান্ত চোখে আমার দিকে তাকিয়ে আছেন, যেন কোনো চাপ নেই, কোনো জোর নেই, আছে শুধু অপেক্ষা। অপেক্ষা। আমি গভীর শ্বাস নিলাম। কিছু বলতে চেয়েও যেন পারছি না। ঠিক তখনই বাইরে বিকট শব্দে বজ্রপাত হলো। আমি চমকে উঠলাম। আরহাম স্যার হঠাৎ উঠে এসে আমার সামনে দাঁড়ালেন। তারপর খুব নিচু গলায় বললেন, ভয় পেয়েছেন? আমি মাথা নাড়লাম। না। তিনি ভ্রু তুললেন। মিথ্যা বলা আমার ক্লাসে নিষেধ ছিল, মনে আছে? আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। তার ঠোঁটের কোণে আবার সেই হাসি। আর আমার মুখ দিয়ে অজান্তেই বেরিয়ে গেল, জি স্যার। ড্রয়িং রুমে সবাই হেসে উঠল। আরহাম স্যারও এবার আর হাসি লুকালেন না। সেদিন প্রথমবার আমি তার হাসিটা পুরোপুরি দেখলাম। আর মনে মনে একটা কথাই ভাবলাম, হয়তো এই মানুষটার শাস্তি সারা জীবন পাওয়া এতটাও খারাপ হবে না। আরহাম স্যারকে স্যার ডাকায় ড্রয়িং রুমের সবাই আমার দিকে তাকিয়ে আছে। মনে হয় ভিন্ন রাজ্যের রানী, কটকটির বোন ইনায়াবতী। আম্মুর চোখে কৌতূহল, ভাবির মুখে মুচকি হাসি। আর আরহাম স্যার, তিনি একদম শান্ত, কিন্তু তার চোখ দুটো যেন আমার প্রতিটা কথা পড়ে ফেলতে চাইছে। হঠাৎ আরহাম স্যার গলা খেঁকারি দিয়ে বললেন, আমি একটু আলাদা কথা বলতে চাই। ঘরটা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে গেল। আমার মনে হলো, কেউ যদি এখন এসে বলে তোর সিদ্ধান্ত ভুল হয়েছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে সোফার নিচে লুকিয়ে পড়ব। আরহাম স্যারের মা মিষ্টি হেসে বললেন, অবশ্যই বাবা, তোরা যতটা সময় দরকার নে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। এখন আমি আর আরহাম স্যার বারান্দায় দাঁড়িয়ে আছি। ঠিক তখনই আমি বললাম, আমি কিছুটা সময় চাই। আরহাম স্যার বললেন, হ্যাঁ, তবে বেশি সময় নেবেন না। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকালাম। কেন? কারণ আমি অপেক্ষা করতে অভ্যস্ত নই। আর এক জায়গায় বেশিক্ষণ থাকার অভ্যাস আমার নেই। আমি অবাক হয়ে বললাম, স্যার, এটা কি আপনার নতুন কোনো শাস্তি? তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। না, এটা আমার ব্যক্তিগত অভ্যাস। আমি মুখ বাঁকিয়ে বললাম, আপনার সব অভ্যাসই খুব ভয়ঙ্কর। আপনার অভ্যাসের চেয়ে কম। আমি থমকে গেলাম। আমার আবার কি অভ্যাস? তিনি শান্ত গলায় বললেন, দেরি করা, ভুলে যাওয়া, অযথা কথা বলা। আমি ভ্রু কুঁচকে বললাম, আপনি এখনও আমার কলেজের রেকর্ড মুখস্থ করে রেখেছেন? সব কিছু না। আমি একটু স্বস্তি পেলাম। তাহলে আপনার শাস্তিগুলো মনে আছে? আমার মুখ হা হয়ে গেল। আপনি আমার শাস্তির হিসাব রাখেন? আরহাম স্যার খুব স্বাভাবিকভাবে বললেন, 15 পৃষ্ঠার অ্যাসাইনমেন্টটা ভুলে যাওয়ার মতো ছিল না। কেউ যদি এখন এইসব শুনতো, তাহলে আমাকে সারা জীবন রাগাতো। আমি লজ্জায় মুখ নিচু করে ফেললাম। এই ঘটনাটা নিয়ে সবাই আমাকে এখনও কেন জ্বালায়? মিথিলা থাকলে এখন বলতো, 15 পৃষ্ঠার ইনায়া। আরহাম স্যার বললেন, আপনাকে 3 দিন সময় দিলাম। 3 দিন পর আপনি আপনার সিদ্ধান্ত জানাবেন। আরহাম স্যাররা চলে যাওয়ার পর আম্মু আমার ঘরে এলেন। আমি বিছানায় বসে চুপচাপ আছি। আম্মু পাশে বসে বললেন, কি ভাবছিস? আমি অনেকক্ষণ চুপ থেকে বললাম, উনি অনেক বদলে গেছেন। আম্মু মুচকি হেসে বললেন, মানুষকে দূর থেকে একরকম লাগে, কাছে এলে অন্য রকম। আমি নিচু গলায় বললাম, কিন্তু উনি আমার শিক্ষক ছিলেন। শিক্ষক ছিলেন। উনি আমাকে শাস্তি দিতেন, এখনও দিতে পারেন। আমি মায়ের দিকে তাকিয়ে বললাম, আম্মু, আমি তোমার সৎ মেয়ে নাকি? আম্মু হেসে ফেললেন, মজা করলাম। আমি কিছুক্ষণ চুপ করে থেকে বললাম, উনি কি সত্যিই ভালো মানুষ? আম্মু এবার একটু গম্ভীর হয়ে বললেন, আরহামকে আমি যতটুকু দেখেছি, সে দায়িত্বশীল, নিজের পরিবারকে খুব ভালোবাসে। আর সবচেয়ে বড় কথা, সে তোমার সিদ্ধান্তকে সম্মান করছে।
আমি চুপ করে গেলাম। মায়ের কথাটা আমার মনে গেঁথে গেল। তোমার সিদ্ধান্তকে সম্মান করছে। এই একটা বিষয় যেন আমার সমস্ত দ্বিধা একটু একটু করে কমিয়ে দিচ্ছিল। পরদিন সকালে কলেজে ঢুকেই বুঝলাম আমার জীবন শেষ। কারণ কলেজের গেটের পাশে দাঁড়িয়ে মিথিলা, তিথি, মৌ আর নীলা আমাকে এমনভাবে দেখছে যেন আমি কোনো অপরাধ করে ফেলেছি, ফাঁসির আসামি। আমি কাছে যেতেই মিথিলা বলল, এই যে আমাদের ভবিষ্যৎ ম্যাডাম আসছেন। মৌ বললেন, ম্যাম আসসালামু আলাইকুম। আমি দাঁড়িয়ে গেলাম। কি বললি? তিথি বলল, আরে এখন থেকে তোকে আমরা ইনাইয়া বলে ডাকবো না। নীলা গম্ভীর মুখ করে বলল, কি বলে ডাকবি? তিথিলা গলা ভারী করে বলল, আরহাম স্যারের বউ। ম্যাডাম, আমি ব্যাগ দিয়ে তিথিকে মারতে গেলাম। তোদের আমি আজকে ছাড়বো না। চারজন দৌড়ে পালাতে পালাতে চিৎকার করতে লাগলো, ম্যাম রেগে গেছেন, ম্যাম রেগে গেছেন। আমি দাঁত কিরমির করতে করতে বললাম, তোরা চারজন আমার হাতে পড়, পালিয়ে যাবি কই? ঠিক তখনই পেছন থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো, কাউকে মারামারি করার আগে ক্লাসে আসবেন। আমি জমে গেলাম। ধীরে ধীরে পেছনে তাকালাম। আরহাম স্যার, মিথিলা, তিথি, মৌ আর নীলা মুহূর্তেই গায়েব। আমি একা দাঁড়িয়ে রইলাম। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, আপনার বন্ধুরা কোথায় গেল? আমি গম্ভীর মুখে বললাম, পালিয়ে গেছে। কেন? আমাকে উত্ত্যক্ত করছিল। কি নিয়ে? আমি চুপ। স্যার ব্রু তুললেন, বলুন। আমি মাথা নিচু করে বললাম, কিছু না। তিনি আরও কাছে এসে নিচু গলায় বললেন, আমি কি জানতে পারি? আমি ফিসফিস করে বললাম, আপনাকে নিয়ে। স্যার কয়েক সেকেন্ড চুপ করে রইলেন। তারপর বললেন, আমার ব্যাপারে আলোচনা করার মতো এত সময় আপনাদের আছে? আমি সাহস করে বললাম, আপনি নিজেই তো আমাদের আলোচনার বিষয়। স্যার থেমে গেলেন। আমি মনে মনে ভাবলাম, এবার বুঝি শাস্তি। কিন্তু তিনি শুধু বললেন, ক্লাসে আসুন। আমি অবাক হয়ে তার পেছনে হাঁটতে লাগলাম। আর শাস্তি দিলেন না। কি আশ্চর্য! ক্লাসে ঢুকে দেখি বোর্ডে বড় বড় করে লেখা, সময় মতো ক্লাসে আসবেন। আমার চোখ কপালে উঠল। সবাই আমার দিকে তাকিয়ে হেসে উঠল। আমি সঙ্গে সঙ্গেই আরহাম স্যারের দিকে তাকালাম। তিনি বোর্ডের দিকে তাকিয়ে বললেন, এটা সাধারণ উপদেশ। মিথিলা পেছন থেকে ফিসফিস করে বলল, হ্যাঁ, সাধারণ উপদেশ। শুধু বোর্ডে তোর জন্য লেখা। আমি ওকে কনুই দিয়ে ধাক্কা দিলাম। আরহাম স্যার সব শুনেও কিছু বললেন না। ক্লাস শুরু হলো, কিন্তু আজ আমার মন পড়াই নেই। কারণ প্রথমবার লক্ষ্য করলাম স্যার বারবার আমার দিকে তাকাচ্ছেন। একবার, দুইবার, তিনবার। আমি নিজেই অস্বস্তিতে পড়ে গেলাম। শেষে সাহস করে বললাম, স্যার কিছু বলবেন? পুরো ক্লাস চুপ। স্যার আমার দিকে তাকিয়ে বললেন, না। মনে মনে বললাম, তাহলে বারবার তাকাচ্ছেন কেন? ক্লাসে চাপা হাসির শব্দ উঠল। স্যার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আপনি চুপচাপ পড়ায় মনোযোগ দিন। আমি অবাক হয়ে গেলাম। ফিসফিস করে বললাম, আমি কথা বললে সমস্যা, চুপ থাকলেও সমস্যা। স্যারের ঠোঁটের কোণে হালকা হাসি ফুটল। মিথিলা বলল, তোর ক্ষেত্রে দুটোই সমস্যা। ওরা চারজন খিলখিল করে হেসে উঠল। আমি রাগ দেখিয়ে খাতা খুলে বসে গেলাম। কিন্তু আমার ঠোঁটের কোণেও যে হাসি ফুটে উঠেছিল সেটা কেউ দেখল না। টিফিনে আমরা ক্যান্টিনে বসতেই মিথিলা বলল, ইনাইয়া একটা কথা বলবো? একটা কেন, হাজারটা বল। তোর স্যার তোকে পছন্দ করে। আমি চমকে উঠে বললাম, কি বলছিস এইসব? তিথি বলল, হ্যাঁ। এত দিনে বুঝলি উনি আমাকে পছন্দ করেন? নীলা মাথা নেড়ে বলল, অবশ্যই। আমি হেসে বললাম, উনি আমাকে পছন্দ করলে এত শাস্তি দিতেন কেন? মিথিলা চামচ নেড়ে বলল, প্রেমের মানুষকে মানুষ দুই ভাগে শাস্তি দেয়। আমি কৌতূহলী হয়ে বললাম, কিভাবে? স্কুলে পড়লে অ্যাসাইনমেন্ট দিয়ে। আর বিয়ের পর? মিথিলা গম্ভীর মুখে বলল, বাসন মাজতে দিয়ে। আমি চিৎকার করে বললাম, মিথিলা! সবাই হেসে উঠল। ঠিক তখনই ক্যান্টিনের দরজায় আরহাম স্যারকে দেখা গেল। আমাদের হাসির মুহূর্তেই থেমে গেল। স্যার ধীরে ধীরে আমাদের টেবিলের কাছে এসে দাঁড়ালেন। তার চোখ সরাসরি আমার দিকে। মিস ইনায়া? আমি সোজা হয়ে বসলাম। জি স্যার, আপনার সঙ্গে একটু কথা আছে। আমার বন্ধুরা একই সঙ্গে আমার দিকে তাকালো। ময়ের চোখে দুষ্টু ঝিলিক। আমি উঠে দাঁড়ালাম। কি কথা? স্যার একটু নিচু গলায় বললেন, বাইরে আসুন। আমার বুক ধড়ফড় করতে লাগলো।
আমি স্যারের পেছনে হাঁটতে হাঁটতে বাইরে এলাম। করিডোরে এসে তিনি থামলেন। তারপর পকেট থেকে একটা ছোট্ট খাম বের করে আমার দিকে বাড়িয়ে দিলেন। আমি অবাক হয়ে বললাম, এটা কি? খুলে দেখুন। আমি ধীরে ধীরে খামটা খুললাম। ভেতরে একটা ছোট্ট কাগজ। কাগজে লেখা, আপনার সিদ্ধান্ত জানানোর জন্য আর মাত্র 2 দিন সময় আছে। আমি চোখ বড় বড় করে স্যারের দিকে তাকালাম। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন? স্যার শান্ত গলায় বললেন, না। তাহলে? তিনি একটু ঝুঁকে আমার চোখের দিকে তাকিয়ে বললেন, আপনাকে মনে করিয়ে দিচ্ছি। কি? আরহাম স্যার মৃদু হেসে বললেন, আমি অপেক্ষা করতে অভ্যস্ত নই। আমি কিছু বলার আগেই তিনি চলে গেলেন। আমি করিডোরে দাঁড়িয়ে রইলাম, হাতে সেই ছোট্ট কাগজ, মনে হাজারটা প্রশ্ন। কিন্তু সবচেয়ে বড় প্রশ্নটা ছিল, আমি কি সত্যিই আরহাম স্যারকে বিয়ে করতে চাই, নাকি আমি ইতিমধ্যে তাকে পছন্দ করতে শুরু করেছি? ঠিক তখনই পেছন থেকে মিথিলার চিৎকার, ইনাইয়া, তুই স্যারের কাছ থেকে প্রেমপত্র পেয়েছিস? আমি লজ্জায় চোখ বন্ধ করে ফেললাম। আরহাম স্যার একটু দূরে দাঁড়িয়ে সব শুনে ফেলেছেন। তিনি ধীরে ধীরে পেছনে তাকালেন। তার চোখে সেই অদ্ভুত হাসি। আমি মনে মনে বললাম, আল্লাহ গো, এই মানুষটা যদি সত্যিই আমার স্বামী হয়ে যায়, কি হবে? তাহলে আমার জীবনটা কি সারা জীবন এমনিই শাস্তি আর লজ্জায় কাটাবে? কিন্তু সেদিনও জানতাম না, আরহাম স্যার আমাকে বিয়ে করতে চাইছেন শুধু আমার প্রতি ভালো লাগা থেকে নয়, তার জীবনের সঙ্গে জড়িয়ে আছে এমন এক সত্য, তা আমি কল্পনাও করতে পারি নাই। এই আরহাম ছাড়ের জন্যই আমার জীবনটা কি সারা জীবন শাস্তি আর লজ্জায় কাটবে? এই জীবনে যা চেয়েছি, আজ আমি তা হারিয়েছি। হারিয়েছি সম্মান, পেয়েছি শাস্তি। বোনাস হিসাবে পেয়েছি লজ্জা। না, কোনোভাবেই না। আরহাম স্যারকে বিয়ে করা মানে সারা জীবন সকালবেলা সময় মতো ঘুম থেকে ওঠা, ফোন সাইলেন্ট রাখা, নিয়ম মেনে চলা, আর প্রতিদিন নতুন নতুন শাস্তির ভয়। আমি একদম এমন জীবন চাই না। কিন্তু আমার মনটা কেন যেন কথাগুলো মানতে চাইছিল না। বিশেষ করে সেই হাসিটা। উফ, মানুষটা হাসলে এত সুন্দর লাগে কেন? আমি নিজের গালে নিজেই থাপ্পড় দিয়ে বললাম, ইনাইয়া, সাবধান। এইভাবে চলতে থাকলে তুই সত্যিই বিপদে পড়বি। তখন কে তোকে বাঁচাবে? পেছন থেকে মিথিলা বলল, কার সঙ্গে কথা বলছিস? আমি চমকে ঘুরে তাকালাম। তোর সঙ্গে না। মিথিলা ভ্রু কুঁচকে বলল, আমি তো কিছু বলিনি। তিথি পাশ থেকে বলল, ও নিজের সঙ্গে কথা বলছিল। প্রেমে পড়ার আগে মানুষ নিজের সঙ্গে কথা বলা শুরু করে। আমি চোখ বড় বড় করে বললাম, তোরা কি আমার পেছনে গোয়েন্দা করছিস? মৌ গম্ভীর মুখ নিয়ে বলল, না, তোর মুখটাই সব বলে দিচ্ছে। কি বলে? নীলা আমার মুখের একদম কাছে এসে বলল, তুই আরহাম স্যারের প্রেমে পড়ে গেছিস। আমি সঙ্গে সঙ্গে ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিলাম। চুপ কর। সত্যি বলছি। একদম না। তাহলে স্যারের কাছ থেকে পাওয়া কাগজটা এত যত্ন করে রাখলি কেন? আমি থমকে গেলাম। হাতটা অজান্তেই পেছনে চলে গেল। মিথিলা সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠল, দেখেছিস দেখেছিস, আমি বলেছিলাম না? আমি লজ্জায় রেগে বললাম, কাগজটা ফেলিনি, কারণ আছে, কারণ। বুঝলি? কারণ? আমি কিছুই বলতে পারলাম না। তিথি গম্ভীর মুখে বলল, কারণ ওটা স্যারের কাছ থেকে পাওয়া প্রথম প্রেমপত্র। এটা প্রেমপত্র না। তাহলে কি? সময় মনে করিয়ে দেবার নোট। বুঝলি? জীবনটা তেজপাতা হওয়ার সংকেত সূচনা। মৌ মাথা নেড়ে বলল, আরে ইনায়া, প্রেম করা এখন খুব আধুনিক হয়েছে। সরাসরি আই লাভ ইউ বলে না, বলে 2 দিনের মধ্যে সিদ্ধান্ত জানান। চারজন একসঙ্গে হেসে উঠল। আমি ব্যাগ দিয়ে মৌকে মারতে গেলাম, তোদের তো আমি ছাড়বো না। ঠিক তখনই কলেজের ঘন্টা বেজে উঠল। মৌ দৌড়াতে দৌড়াতে বলল, আগে বিয়ে করেন, তারপর আমাদের শাস্তি দিয়েন ম্যাডাম। আমি ওর পেছনে দৌড়াতে গিয়েও থেমে গেলাম, কারণ করিডোরের শেষ মাথায় দাঁড়িয়ে আরহাম স্যার আমাদের দিকেই তাকিয়েছিলেন। আমি সঙ্গে সঙ্গে থেমে গেলাম। মিথিলা, তিথি, মৌ আর নীলা মুহূর্তের মধ্যে ক্লাসে ঢুকে গেল। আমি একা দাঁড়িয়ে রইলাম। মনে মনে ভাবছিলাম, না জানি উনি এখন আমাকে কোন শাস্তি দিয়ে বসেন। হঠাৎ তখন নীল স্যারের সাথে দেখা হলো। নীল স্যার আমার বড় ফুপুর ছেলে, সম্পর্কে আমার ফুফাতো ভাই। নীল স্যার আমাকে দেখে বলল, ইনায়া।
জি স্যার, বলুন। মিস ইনায়া, আমি কি আপনাকে ভাবি ডাকবো নাকি ইনায়া বলেই ডাকবো? মানে কি? আপনি আমাকে ভাবি ডাকবেন কেন? কোন দিক থেকে আপনার ভাবি মনে হয় আমাকে? কেন? কলিগের বউকে তো ভাবিই ডাকে। আর আরহাম তো আমার কলিগ। নীল ভাইয়া? নীল ভাইয়াকে কিছু বলার আগেই তিনি চলে গেলেন। আহারে কপাল! আজকাল নীল ভাইয়াও আমাকে নিয়ে মজা করছে। এই দুঃখে কই যাই? সেদিন ক্লাসে আর মন বসল না। বোর্ডে কী পড়ানো হচ্ছে, স্যার কী বলছেন, কিছুই মাথায় ঢুকছে না। তিনি কি সত্যিই আমাকে পছন্দ করেন? নাকি আমি নিজের মনেই গল্প বানাচ্ছি? আমি খাতায় লিখলাম, আরহাম স্যার আমাকে পছন্দ করেন। তারপর সঙ্গে সঙ্গেই কেটে দিলাম। আবার লিখলাম, আমি কি আরহাম স্যারকে পছন্দ করি? এইবার লেখাটার দিকে অনেকক্ষণ তাকিয়ে রইলাম। তারপর এত জোরে কেটে দিলাম যে খাতার পৃষ্ঠা ছিঁড়ে গেল। মিথিলা পাশ থেকে ফিসফিস করে বলল, কি লিখছিলি? কিছু না, দেখলাম তো। তোর চোখ এত বড় কেন? মিথিলা খাতা টেনে নিতে গেল। আমি সঙ্গে সঙ্গেই খাতা বুকের সঙ্গে চেপে ধরলাম। ধরতে পারবি না। মিথিলা চোখ ছোট করে বলল, ও, ব্যাপারটা তাহলে গভীর। আমি ফিসফিস করে বললাম, চুপ কর। ঠিক তখনই আরহাম স্যার বললেন, মিস ইনায়া। আমি সোজা হয়ে বসলাম। জি স্যার। দাঁড়ান। আমার বুক ধক করে উঠল। পুরো ক্লাসের সামনে দাঁড়িয়ে গেলাম। স্যার আমার খাতার দিকে তাকিয়ে বললেন, আপনি কি ক্লাসে নোট লিখছেন? আমি চুপ। নাকি ব্যক্তিগত ডায়েরি? পেছন থেকে চাপা হাসির শব্দ এলো। আমি মাথা নিচু করে বললাম, নোট লিখছিলাম। স্যার হাত বাড়িয়ে বললেন, খাতাটা দিন। আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। স্যার, খাতা দিন। আমি ধীরে ধীরে খাতাটা এগিয়ে দিলাম। আরহাম স্যার খাতা খুললেন। আমি চোখ বন্ধ করে ফেললাম। এবার সব শেষ। স্যার পৃষ্ঠা উল্টাচ্ছেন। একটা, দুইটা, তিনটা। হঠাৎ তিনি থেমে গেলেন। আমার বুক ধড়ফড় করছে। তিনি খাতা বন্ধ করে আমার দিকে তাকালেন। ক্লাস শেষে আমার সঙ্গে দেখা করবেন। আমি ফিসফিস করে বললাম, আবার শাস্তি। ক্লাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই বন্ধুরা আমাকে ঘিরে ধরল। মৌ বলল, কি লিখেছিস? তিথি বলল, স্যার তোকে দেখে এমন হাসছিলেন কেন? নীলা বলল, তুই কি সত্যিই স্যারের নাম লিখেছিস? আমি চোখ বড় বড় করে বললাম, তোরা সবাই চুপ কর। মিথিলা আমার কানে কানে বলল, আজ যদি স্যার তোকে বিয়ের প্রস্তাব দেন, অবাক হবি না? আমি ওর দিকে তাকিয়ে বললাম, তুই কি চুপ করবি? না। তাহলে আমি যাচ্ছি। কোথায়? নিজের ভবিষ্যৎ ধ্বংস করতে। মিথিলা আমার পেছন থেকে চিৎকার করে বলল, ভবিষ্যৎ জামাইয়ের কাছে যাচ্ছিস? আমি আর পেছনে তাকালাম না। আরহাম স্যারের কেবিনের দরজার সামনে দাঁড়িয়ে আমার হাত পা ঠান্ডা হয়ে গেল। দরজায় নক করলাম। ভেতর থেকে গম্ভীর কণ্ঠ এলো, আসুন। আমি দরজা খুলে ঢুকলাম। স্যার টেবিলে বসে কিছু কাগজ দেখছিলেন। আমাকে দেখে চশমার ওপর দিয়ে তাকালেন। বসুন। আমি চেয়ারে বসে গেলাম। কয়েক সেকেন্ড নীরবতা। আমি আর থাকতে না পেরে বললাম, স্যার, আমি কি করেছি? আপনি কি করেছেন? মানে? খাতায়। আরহাম স্যার কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকলেন। তারপর খাতাটা আমার দিকে বাড়িয়ে দিলেন। এটা আপনার? আমি খাতা হাতে নিয়ে তাকালাম। যে পাতাটা আমি ছিঁড়ে ফেলেছিলাম সেটাই। কিন্তু লেখা পুরোপুরি দেখা যাচ্ছে না। শুধু একটা অংশ দেখা যাচ্ছে। আমি কি আরহাম স্যারকে? আমার মুখ শুকিয়ে গেল। আমি তাড়াতাড়ি খাতাটা বন্ধ করে ফেললাম। এটা কিছু না, স্যার, বিশ্বাস করুন। আরহাম স্যার শান্তভাবে বললেন, আমি তো কিছু বলিনি। কিন্তু আপনি দেখেছেন? হ্যাঁ। আমি চোখ বন্ধ করে ফেললাম। স্যার, আমি ব্যাখ্যা করতে পারি। দরকার নেই। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। আরহাম স্যার আমার দিকে তাকিয়ে রইলেন কয়েক সেকেন্ড। তারপর খুব শান্ত গলায় বললেন, তাহলে নিজের মনকে বিশ্বাস করে সিদ্ধান্ত নেবেন। আমি তার চোখের দিকে তাকিয়ে রইলাম। আপনি কি আমাকে ভালোবাসেন? প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে যেতেই আমি নিজেই অবাক হয়ে গেলাম। আরহাম স্যার একদম চুপ। তার মুখে কোনো হাসি নেই। চোখে সেই আগের কঠিন দৃষ্টি। কিন্তু এবার সেই দৃষ্টির আড়ালে যেন অনেক কিছু লুকিয়ে আছে। তিনি ধীরে ধীরে বললেন, এই প্রশ্নের উত্তর এখন দিতে পারবো না। আমার বুকটা কেমন যেন মোচড় দিয়ে উঠল। কেন? তিনি জানালার বাইরে তাকালেন। তারপর বললেন, কারণ আপনাকে বিয়ে করার সিদ্ধান্তটা শুধু আমার ভালো লাগার ওপর নির্ভর করছে না। আমি ভ্রু কুঁচকে তাকালাম। তাহলে?
আরহাম স্যার আমার দিকে ফিরে তাকালেন। তার চোখে এমন এক কষ্ট দেখলাম যা আগে কখনো দেখিনি। একদিন সব বলবো। কবে? তিনি কয়েক সেকেন্ড চুপ করে থেকে বললেন, যদি আপনি আমার জীবনে আসেন। আমার নিঃশ্বাস আটকে গেল। আরহাম স্যার টেবিলের ওপর রাখা একটা পুরনো ছবির দিকে তাকালেন। ছবিটা উল্টো করে রাখা ছিল। আমি শুধু ছবির এক কোণ দেখতে পেলাম। একজন মহিলা, তার পাশে দাঁড়িয়ে একজন কিশোর। আরহাম। নিশ্চয় আরহাম স্যারের পরিবারের কেউ হবে। আমি অবাক হয়ে ছবিটার দিকে তাকিয়ে রইলাম। আরহাম স্যার খুব দ্রুত ছবিটা উল্টো করে রাখলেন। তারপর বললেন, এখন আপনি যেতে পারেন। আমি উঠে দাঁড়ালাম, কিন্তু দরজার কাছে গিয়ে আবার থেমে গেলাম। স্যার। হুম। ছবিতে কে ছিল? আরহাম স্যারের মুখ মুহূর্তের মধ্যে কঠিন হয়ে গেল। তিনি কঠোর গলায় বললেন, আপনাকে যেতে বলেছি যান। এত কথা বলেন কেন? আমি আর কিছু জিজ্ঞাসা করলাম না। কেবিন থেকে বেরিয়ে এলাম। কিন্তু আমার মাথায় তখন একটাই প্রশ্ন ঘুরছে। আরহাম স্যারের জীবনে এমন কে ছিল যার কথা মনে করতে চান না তিনি? আর সেই মানুষটির সঙ্গে আমার বিয়ের সম্পর্কের কী যোগসূত্র আমি জানি না। সারা রাত ঘুম হলো না। বিছানায় শুয়ে বারবার চোখ বন্ধ করছিলাম। কিন্তু চোখ বন্ধ করলেই আরহাম স্যারের সেই মুখটা ভেসে উঠছিল। আপনাকে বিয়ে করার সিদ্ধান্তটা শুধু আমার ভালো লাগার ওপর নির্ভর করছে না। কথাটার মানে কি? আমি কি কোনোভাবে তার জীবনের সঙ্গে জড়িত? কিন্তু কিভাবে? আমি তো তাকে কলেজে আসার পর থেকেই চিনি। না তো, আমাদের পরিচয় আরও পুরনো। আমি হঠাৎ করে উঠে বসলাম। না, এটা কি ভাবছি আমি? আরহাম স্যার আমার থেকে কয়েক বছরের বড়। আমাদের পরিবারের মধ্যে আগে কোনো সম্পর্ক ছিল না। তাহলে? আমার মাথা যেন গুলিয়ে যাচ্ছিল। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে নাম দেখে আমার চোখ কপালে উঠল। আরহাম স্যার। আমি কয়েক সেকেন্ড ফোনের দিকে তাকিয়ে রইলাম। তারপর কাঁপা হাতে কল রিসিভ করলাম। হ্যালো? ওপাশ থেকে গম্ভীর কণ্ঠ ভেসে এলো। ঘুমিয়ে পড়েছিলেন? আমি অবাক হয়ে বললাম, না। ভালো। ভালো কেন? ঘুমিয়ে থাকলে কল কেটে দিতাম। আমি চুপ করে গেলাম। তারপর বললাম, আপনি আমাকে ফোন করেছেন কেন? ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। তারপর তিনি বললেন, কাল আপনার সিদ্ধান্ত জানাবেন। জানি। ভয় পাচ্ছেন? আমি সঙ্গে সঙ্গে বললাম, না। মিথ্যা বলছেন? আমি বিরক্ত হয়ে বললাম, আপনি কি ফোনেও আমার মিথ্যা ধরতে পারেন? আপনার গলার স্বর বদলে যায়। আমি থমকে গেলাম। লোকটা কি সত্যিই এত খেয়াল করে আমাকে? আমি গলা পরিষ্কার করে বললাম, আপনি কি সবার গলার স্বর এভাবে খেয়াল করেন? ওপাশে নীরবতা। তারপর খুব শান্ত গলায় উত্তর এলো, না। আমার বুকের ভেতরটা ধক করে উঠল। আমি কিছু বলার আগেই তিনি বললেন, ইনাইয়া। জি। কাল আপনি যা সিদ্ধান্ত নেবেন ভেবে নেবেন। আমি ভাবছি, শুধু একটা কথা মনে রাখবেন। কি? আরহাম স্যার ধীরে ধীরে বললেন, আমাকে দেখে ভয় পেয়ে হ্যাঁ বলবেন না। চলবে? কেমন লাগলো গল্পটা? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।